সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটির ৩৩তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। অন্দরের দিকে যেতে সারাদিন আর শোনার ইচ্ছা হচ্ছিল না। গাছের পাতার মতো নিরিবিলি এক লজ্জা অথবা সংকোচ ওকে ঘিরে ধরেছে। সুতরাং সে সারাদিন কাছারি বাড়ির বারান্দায় বসেছিল এবং চারপাশে যে মাঠ আছে সেখানে সে ঘোরাফেরা করছে। সে কিছুতেই অমলা কমলার সঙ্গে দেখা করেনি। আজ নবমী, সুতরাং মোষ বলি হবে। সকাল থেকেই এই উৎসবের বাড়ি অন্যরকম চেহারা নিচ্ছে। লালটু পল্টু কাছে কোথাও নেই। ওরা বাবুদের বাড়ি বাড়ি দুর্গা ঠাকুর দেখে বেড়াচ্ছে। নদীর পাড়ে সড়ক, নদীর পাড়ে প্রাচীন মঠ, মঠের পাশ দিয়ে পুরান বাড়ির দিকে একটা পথ গেছে। সেই পথে সোনা গতকাল পাগল জ্যাঠামশাইয়ের হাত ধরে গিয়েছিল পুরান বাড়িতে। সঙ্গে রামসুন্দর ছিল। সুতরাং এমন একটা নিরিবিলি পথ, দুপাশে বাবুদের ইটের দালান কোঠা এবং দিঘির কালো জল তার কাছে আতঙ্কের মনে হয়নি। দিঘির পাড়ে বড় অশ্বত্থ গাছ, গাছের নিচে আশ্রম। আশ্রমের পাশ দিয়ে পথটা কত দূরে গেছে সোনা জানে না। ওর কেবল মনে হচ্ছিল এই পথ ধরে গেলেই সেই বুলতার দিঘি, এবং দিঘির দুপার দেখা যায় না। বড় বড় মাছ, মাছের কপালে সিঁদুরের ফোঁটা। নদীর সঙ্গে যোগাযোগ দিঘির জলের, কালো জল, জলে অজস্র রূপালী মাছ, এবং একটা জল টুঙি আছে দিঘির মাঝখানে। মাঝে অতল জলের ভিতর বড় একটা দ্বীপ। সোনার এসব কোনো বড় দিঘি দেখলেই মনে হয়, আর মনে হয় বারবার অমলার মুখ। এবং এটা এটা যে কি হয়ে গেল। সে পাগল জ্যাঠামশাইয়ের সঙ্গে আর তেমন বেশি কথা বলতে পারছে না। কেবল চুপচাপ দিঘির পাড়ে কোনো অশ্বত্থের ছায়ায় বসে থাকতে ইচ্ছা হচ্ছে। কেবল ভাবছে অমলা তাকে রূপালী মাছের খেলা, জলের নিচে খেলা, কি যে এক খেলায় সুন্দর এক রাজপুত্র বানিয়ে তাকে নদীর পাড়ে ছেড়ে দিয়েছে। সোনা সেই পুরান বাড়ি, বাড়ি বলতে আর কিছু নেই, শুধু ইট কাঠ, ভাঙা দালান এবং চুন বালি খসা নাট মন্দির। মন্দিরে পূজা হয় দেবোত্তর সম্পত্তি থেকে। এই বাড়িতেই বাবুদের প্রথম জমিদারি আরম্ভ হয়েছিল। কি যেন নাম সেই পূর্বপুরুষের, সোনা এখন তা মনে করতে পারছে না। রামসুন্দর যেতে যেতে অন্য এক হাতির গল্প করছিল। হাতি নদী পার হতে গিয়ে সেকলে পরশমণির স্পর্শ, এবং হাতি বাবুদের নসিব বদলে দিয়ে গেছে। এমন সব কিংবদন্তি রামসুন্দর কি সুন্দরভাবে গাছের ছায়ায় বসে বলতে ভালোবাসে। আর সে কাছারি বাড়ির একটা টুলে নিরিবিলি বসে দেখতে পাচ্ছে মাঠের ভিতর নবমীর মোষটা ঘাস খাচ্ছে। মোষটার বলি হবে বলে সব ছেলেমেয়েরা ঘুরে ফিরে অথবা একটু দূরে বসে মোষটার খাওয়া দেখছে। একটু বাদে রামসুন্দর মোষটাকে স্নান করাতে নিয়ে যাবে। সোনা একবার মোষের মাথা নিয়ে এক কাটা মোষ যায়। সে মাঠে কাটা মোষের মাথা দেখে, ধর দেখে বনের ভিতর পথ হারিয়ে ফেলেছিল। সে জ্যান্ত মোষ কোনোদিন দেখেনি। ওর মোষটার কাছে যেতে কষ্ট হচ্ছে। একবার ভেবেছিল মোষটার কাছে গিয়ে বসে থাকবে এবং ঘাস খাওয়া দেখবে, কিন্তু বলি হবে বলে ওর ভিতরে ভিতরে মোষটার জন্য কষ্ট হচ্ছিল। কাছে যেতে তার খারাপ লাগছে। মোষটার পিঠে একটা শালিক পাখি বসে আছে। পিঠে শালিক পাখি দেখেই সোনার কেন জানি মোষটাকে দুটো ঘাস ছিঁড়ে দিতে ইচ্ছা হলো। মোষটা জানে না কিছুক্ষণ পরেই সে মরে যাবে। সোনার খবর নিতে অমলা দুবার বৃন্দাবনীকে পাঠিয়েছে। দুবারই সোনা কাছারি বাড়ির কোথাও না কোথাও লুকিয়ে রয়েছে। সে সাড়া দেয়নি। বৃন্দাবনী তারপর হতাশ হয়ে চলে গেছে। সোনা শুনেছে এই বৃন্দাবনী ওদের বড় করে তুলছে, মানুষ করে তুলছে। অমলা কমলার মা খুব সুন্দর এবং চুপচাপ কলকাতায় নির্জন ঘরে একা বসে থাকেন। বড় একটা জানালা আছে, জানালায় দুর্গের র্যাম্পার্ট দেখা যায়। মেয়েদের জন্মের পর তিনি আর সেই ঘর থেকে বের হন না। রবিবারে শুধু গির্জায় যান। কমলার বাবার চোখ মুখ দেখলেও সোনার কেন জানি কষ্ট হয়, কেমন বিষণ্ণ আর উদাস। সেজন্য সোনা
অমলা অথবা কমলার সঙ্গে যতটা সহজে ভাবে সে আর ভাব করবে না, কথা বলবে না, তত ভিতরে ভিতরে সে নিজেই যেন কেমন দুর্বল হয়ে যায়। তবু সেই ঘটনাটা মনে হলে ওর কেমন ভয় করে। অমলা নিজেও কমলার সঙ্গে কাছারি বাড়ি চলে এসেছে। এই, তোরা সোনাকে দেখেছিস? সোনা কোথায়? সোনাকে দেখছি না। রামসুন্দরকে তখন জিজ্ঞাসা করলে বলেছিল, মহিষটার কাছে বসে আছিল সোনাবাবু। ওরা মাঠে নেমে গেল। যেখানে মোষটা ঘাস খাচ্ছে সেখানে এক দঙ্গল ছেলেপিলে। ওরা মোষটার চারপাশে বসে রয়েছে। অমলা সোনাকে সেখানে দেখতে পেল না। সোনাকে ওরা দেখতে পাবে না, কারণ সোনা দরজার আড়ালে দাঁড়িয়ে আছে, চুপি চুপি অমলাকে দেখছে। সে অমলাকে ডাকতে পারছে না। সে ঘটনার পর থেকেই সোনা কেমন নদীর পাড়ের সোনা হয়ে গেছে। সে যতটা পারল অমলা কমলার কাছ থেকে দূরে থাকতে চাইছে, অথবা পালিয়ে পালিয়ে কটা দিন কাটিয়ে দিতে পারলেই ফের নৌকায় দেশে ফিরে যাওয়া। ওর আর ভালো লাগছে না। মায়ের জন্য ওর খুব কষ্ট হচ্ছে। সে জানে না মায়ের কাছে কবে কিভাবে যাবে, কবে তাকে সকলে সে ছোট্ট নদীটির পাশে পৌঁছে দেবে। মেজ জ্যাঠামশাইকে সে কাছেই পায় না। তিনি কোথায় কখন চলে যান সোনা টের পায় না। মাঝে মাঝে স্নানের অথবা আহারের আগে তিনি বাক্স থেকে জামা প্যান্ট বের করে দেন। সোনা যেন তাড়াতাড়ি লালটু পল্টুর সঙ্গে স্নান আহার শেষ করে নেয়, কারণ উৎসবের বাড়ি, কে কার দেখাশোনা করে? শুধু পাত পেতে বসে পড়া। অন্যদিন সকালবেলা সোনা অন্দরে ঘি আর সুগন্ধ আতপ চালের ভাত মেখে ডাল দিয়ে অথবা কচু কুমড়ো সেদ্ধ বাবুদের ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে খেতে বসে যায়। কাল সকালবেলা সে পুরান বাড়ি চলে গিয়েছিল, না হলে খেতে গেলেই দেখা হয়ে যেত অমলার সঙ্গে। আজ কোথাও যেতে পারেনি বলে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তাকে খেতে ডাকবে কেউ না কেউ। বৃন্দাবনী এসেছিল, অমলা কমলা খুঁজে গেছে। তার ভাত নিয়ে ছোট বৌরানী বসে রয়েছে। সোনা এই বাড়িতে এসে ছোট বৌরানীরও বড় প্রিয় হয়ে গেছে। সেই সোনাকে কোথাও পাওয়া যাচ্ছে না। দুদিন থেকে সে অন্দরে ছোটদের সঙ্গে বাল্যভোগ খেতে আসছে না। বৌরানী সোনার খোঁজে বারবার কাছারি বাড়ি লোক পাঠিয়েছে। ভূপেন্দ্রনাথ পূজা মণ্ডপ থেকে নেমে আসার সময় এক ঠোঙা সন্দেশ এনেছিলেন। সেই খেয়ে সোনা নবমী পূজা দেখবে বলে সকাল সকাল পাগল জ্যাঠামশাইয়ের সঙ্গে নদী থেকে স্নান করে এসেছে। পূজার নতুন জামা প্যান্ট পরেছে। মোষ বলি হবে। ছোট সিং বলে সোনার মনে হলো মোষটার বয়স কম। কম বয়সের এই মোষ এখনো ঘাস খাচ্ছে। ঘাস খেলে ঘস ঘস শব্দ হয়। সোনা শব্দটা শুনতে শুনতে চারপাশে তাকালো। আর কি সমারোহ, কি কচি মোষ! ঘাস ফুল ফল খেতে দিচ্ছে মোষটাকে। সেই এক রক্ত জবার মালা। এখন মালা পরে মোষটা যেন ঘাসের ভিতর রাজার মতো দাঁড়িয়ে আছে। ক্রমে যত কচি কাঁচা বালক সেই সকাল থেকে যারা জড়ো হচ্ছিল চারপাশে, তারা এখন মোষটার নীল রঙের চোখ দেখছে। বলির সময় চোখ দুটো লাল রঙের হয়ে যাবে। সোনা হাঁটতে হাঁটতে মোষটাকে পিছনে ফেলে কাছারি বাড়ির সিঁড়িতে এসে দাঁড়ালো। লম্বা ঘর পার হয়ে নাটমন্দিরের চত্বরে ঢুকে গেলে দেখল কি লম্বা আর চকচকে দুটো খড়গ নিয়ে বসে রয়েছে রামসুন্দর। কিছু ছাক শিশু অথবা পাঁঠা বলি হবে, মোষ বলি হবে। রামসুন্দর বসে আছে তো আছেই। দোতলার বারান্দায় কে যেন সব চিকগুলি ফেলে দিচ্ছে। মোষ বলির সময়, পাঁঠা বলির সময় সব বৌরানী আর পরিজন যত আছে চিকের ভিতর মুখ রেখে নৃশংস ঘটনা দেখতে দেখতে, হা মা দেবী কল্যাণী, তুমি কল্যাণব্রতী সুন্দরী মহাকালের আদ্যাশক্তি বলে করজোড়ে প্রণাম করবে, ভুলুণ্ঠিত হবে। নবমী পূজার প্রসাদ এইসব পাঁঠার মাংস, মহাপ্রসাদ। পূজা শেষ হলে এইসব আস্ত পাঁঠা গন্ডায় গন্ডায় রান্নাবাড়িতে চলে যাবে। বড় বড় টাগারি ধোয়া মোছা হচ্ছে। ছাল ছাড়াবার জন্য নকুল 3 জন মানুষকে নিয়ে রান্নাবাড়ির বারান্দায় দড়ি ঝুলিয়ে রাখছে, যেন বলি শেষ হলে আর কিছু পড়ে না থাকে। নিমেষে বড় বড় কড়াইয়ে এসব পাঁঠার মাংস জাল হবে। মোষটাকে সেই বাঁশে ঝুলিয়ে নিয়ে যাবে শীতলক্ষার ওপারের মানুষেরা।
রক্ষিত জ্যাঠামশাই কাটা মোষ যারা নিতে এসেছে তাদের সঙ্গে পাওনা গন্ডা নিয়ে রফা করছেন। সোনা রামসুন্দরের পাশে চুপচাপ বসল। রামসুন্দর রামদা ধার দিচ্ছে, দুটো রামদা। উল্টে পাল্টে রামসুন্দর কি নিবিষ্ট মনে ধার দিয়ে চলেছে। সেই যে সোনা একবার সোনালি বালির নদীর চরে প্রথম তরমুজ খেতে হারিয়ে গিয়েছিল। ইসম ছয়ের ভিতর তামাক টানছে। সে নদীর জল থেকে একটা মালিনী মাছ ধরে এনে তরমুজের পাতায় রেখেছিল, এবং মাছটা একসময় মরে যাবে ভাবতে সে যেভাবে দ্রুত ছুটে গিয়ে বালির ভিতর গর্ত করে জল রেখে মাছটাকে ছেড়ে দিয়ে ভেবেছিল এবার আর ভয় নেই, মাছটা বেঁচে যাবে, এবং গর্তের পাড়ে বসে নিবিষ্ট মনে প্রতীক্ষায় ছিল মাছটা বেঁচে যাচ্ছে কিনা। ঠিক তেমনি যেন রামসুন্দরের নিবিষ্ট মনে প্রতীক্ষা রামদায় ধার উঠছে কিনা। সে দুবার ঘষে হাতের আঙুলে জিভ থেকে একটু থুতু লাগিয়ে ধার পরীক্ষা করছে। এত বড় একটা জিভের গলা এক কোপে কাটা, প্রায় যেন বিলের গভীর জলে ডুব দেওয়া। ভেসে উঠতে পারবে কিনা কেউ বলতে পারে না। ঠিক 10টায় বলি, হাঁক ডাক চারপাশে, কেউ যেন চুপচাপ বসে নেই। দুবার ওকে অতিক্রম করে মেজ জ্যাঠামশাই লম্বা বারান্দা পার হয়ে গেলেন। দুবার রামসুন্দর ধার দিতে দিতে চোখ তুলে লক্ষ্য করেছে ছোট একটা মানুষ এইসব দেখে তাজ্জব বনে যাচ্ছে। বড়দা, মেজদা, বাবুদের ছেলেরা সবাই ছুটে ছুটে কোথাও যাচ্ছে। ওকে কতবার যাবার সময় দেখছে, অথচ কেউ কথা বলছে না। নবমীর পূজা শেষ হলেই যেন আবার সবাই সবাইকে চিনতে পারার কথা ভাববে। সেজন্য সোনাও চুপচাপ আছে। ওর খুব খিদে লাগছে, কাউকে বলতে পারছে না। সকালে সে ভাত খায়নি। সকালে ওর ফেনা ভাত খাবার অভ্যাস। কষ্টটা প্রায় সেই দিনের মতো যেদিন সে ফতিমাকে ছুঁয়ে দিয়েছিল বলে মা ভাত খেতে দেয়নি। সোনা চুপচাপ রামদা দুটো দেখছে, কি চকচক করছে। সোনার একবার রামদা দুটোতে হাত দিতে ইচ্ছে হলো, কিন্তু রামসুন্দর দা দুটো পাশাপাশি সাজিয়ে রেখেছে, একটা পাঁঠা কাটার, একটা মোষ কাটার। সে দা দুটোকে অপলক দেখছে। রামসুন্দরের এমন চোখ মুখ সে কোনো দিন দেখেনি। ওর কেমন ভয় ভয় করতে থাকলো। বলি হবে 10টায়, ঠিক ঘড়ি ধরে 10টায়। সবাই যেন এখন ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে আছে। খুব জোরে জোরে মন্ত্রপাঠ হচ্ছে মণ্ডপে। তন্ত্রধার দ্রুত মন্ত্র পড়ে যাচ্ছেন। 10টা ঢাক বাজলে 10টা ব্যাকপাইপ বাজবে, ঢোল বাজবে 10টা, সব 10টা করে। পাঁঠাও 10টা, শুধু মোষ একটা। মোষটা বলি হবে, কি আতঙ্ক তার। সোনা ভয়ে বিবর্ণ হয়ে যাচ্ছে। মোষ বলির কথা মনে হলেই বুকটা কেঁপে উঠছে, ঠিক সেই ঠান্ডা ঘরটার মতো, যেমন সে লুকোচুরি খেলার রাতে কোনো এক প্রাচীন ঠান্ডা ঘরে শ্যাওলার ভিতর একটা কাক কা কা করে ডাকছিল। রাত্রে কাক ডাকা ভালো না, অমঙ্গল হয়। সারাক্ষণ অমলা যে ওকে নিয়ে কি করছিল। এখন রামসুন্দর দায়ে ধার উঠে গেছে বলে নিশ্চিন্তে গোফে তা দিচ্ছে। এই রামসুন্দর আজ মোষ বলি দেবে। সকাল থেকেই সে অন্য মানুষ। সকাল সকাল সে নদী থেকে স্নান করে এসেছে, টিকিতে জবা ফুল বেঁধেছে, ঘরে বসে সে গাঁজা খেয়েছে। সে এখন একটা আসনে পদ্মাসন করে বসে আছে। রামদা দুটো সামনে, ডাকলে সে মণ্ডপের দিকে দুই কাঁধে নিয়ে ছুটে যাবে। সিঁদুরের ফোঁটা চক্ষুর মতো এঁকে দেবে দায়ের মাথায়। তারপর আর কার সাধ্য আছে ওর সামনে যায়। সোনাকে এমন চুপচাপ পাশে বসে থাকতে দেখে বিরক্তিতে রামসুন্দর কেমন বলে উঠল, সোনাকর্তা, এহনে যান, আমি দেবীর আরাধনা করতেছি। তারপর আর কোনো কথা নয়, একেবারে গুম মেরে বসে আছে। তা চুপচাপ বসে থাকবে। এত বড় একটা জিপকে সে এক কোপে দুখান করবে, সোজা কথা। কি বড় আর মোটা গর্দান মোষের, কালো কুচকুচে সবল মোষ। 10টা-20টা মানুষের যে মোষ সামলানো দায়, সেই মোষকে এক কোপে কাটতে চায়। মোষ যারা ধরবে তারা এক এক করে এসে পড়ল, গোল হয়ে বসল এবং গাঁজা খেল। ওরা উৎকট
বিকট চিৎকার করে উঠল 2 হাত তুলে। সোনা তেমনি উবু হয়ে বসে আছে, সে নড়ছে না। সে কেমন এইসব মানুষজন দেখে দেয়ালের দিকে মুখ ফিরিয়ে নিল। দেয়ালে সেই সব সড়কি, বল্লম, নানা রকমের লম্বা ফলা এবং তরবারি সাজানো। এবং এই ঘরটাতেই রামসুন্দর দিনমান পড়ে থাকে বুঝি। হাতে তার নানা রকমের শিকারের ছবি, বাঘ ভাল্লুকের ছবি এঁকে রেখেছে সে সারা শরীরে। সে যতবার ভাওয়ালের গজারি বনে বাবুদের সঙ্গে বাঘ শিকারে গেছে, ততবার সে হাতে, বুকে, পিঠে অথবা কবজিতে উল্কি পড়ে এসেছে নারায়ণগঞ্জ থেকে। সে কটা বাঘ শিকার করেছে, কটা হরিণ এবং অজগর, ও শরীর দেখলেই তা টের পাওয়া যাবে। সোনা মাঝে মাঝে রামসুন্দর পাশে বসে থাকলে উঁকি দিয়ে গুনত, 1, 2, 3। তারপর বলতো, আপনি 3টা বাঘ মারছেন। রামসুন্দর হাসত। তারপর সে তার হাত তুলে বগল দেখাতো, দেখেন এইখানে একটা বাঘ আছে, বাঘটারে বগলের নিচে লুকাইয়া রাখছি। সোনা বলতো, কেন লুকাইয়া রাখছেন? বাঘটার লগে আমার খুব ভাব ভালোবাসা আছিল। ভাব ভালোবাসা কি? আপনার বিয়া হইলে টের পাইবেন। সোনা বলতো, যান। সে ঠেলে ফেলে দিত রামসুন্দরকে। তারপর বলতো, আমার একটা হরিণের বাচ্চা আয়না দিবেন। সোনার ধারণা বনে গেলেই হরিণের বাচ্চা ধরা যায়। এই যে চিড়িয়াখানা বাবুদের, এবং চিড়িয়াখানায় বাঘ, কুমির এবং জোড়া হরিণের খাঁচা, সবই এই মানুষের জন্য, যেন এই মানুষ যাবতীয় বন্য জন্তু এনে পোষ মানাচ্ছে। সে বলতো, বনে গেলে ধইরা আনবেন তো? রাখবেন কোনখানে? বাড়ি নিয়ে যামু। খাওয়াইবেন কি? ঘাস খাওয়ামু। ঘাস খাইতে চায় না, বন থেকে দইরা আনলে গোসা কইরা থাকে। গোসা করব কেন? জঙ্গলের জীব যে, জঙ্গলে যাইতে চায়। অমলা কমলার হরিণ আছে, ওরা গোসা করে না কেন? সুন্দর মুখ, কি সুন্দর চক্ষু আগে কন, রংখানা কি? ওরা কথা কইলে আপনার গোসা থাকে? কথা কইলে খেলা করতে ইচ্ছে করে না, ভালোবাসতে ইচ্ছে হয় না? যান, আপনি কেবল মন্দ কথা কন। সেই মানুষটা এখন গুম মেরে আছে, কথা বলছে না। এমনকি এদিকে বড় এখন কেউ আসতেও যেন সাহস পাচ্ছে না। কপালে বড় রক্তচন্দনের ফোঁটা দিয়ে বসে রয়েছে, কাউকে সে ভ্রুক্ষেপ করছে না। এমনকি অমলার বাবা মেজবাবু একবার এদিকে এসেছিলেন। তিনি রামসুন্দরকে এমন অবস্থায় পা ছড়িয়ে বসে থাকতে দেখে পালিয়েছেন, কারণ ওর চোখ জবা ফুলের মতো লাল। সকাল থেকে পাশের ঘরটায় ঢুকে কি খাচ্ছে পালিয়ে পালিয়ে, একটা উৎকট গন্ধ এবং ঝাঁঝ। সোনা 2বার ঘরটায় ঢুকে পালিয়ে এসেছে। সোনা এখন দাঁড়িয়ে আছে মণ্ডপের নিচে। বাঁ দিকে ঝাড়লণ্ঠনে একটা জ্বালালি কবুতর সে কখন থেকে ডাকছে। সে ঝাড়লণ্ঠনে নিজের মুখ দেখার চেষ্টা করল। বাতাসে ছোট কাচের নকশিকাটা পাথরগুলি দুলছে, ঠিক প্রজাপতির মতো নকশিকাটা কাচগুলি ঘুরে ঘুরে দুলছে। কেমন রিন রিন শব্দ হচ্ছে। সেই শব্দে চকিতে মুখ তুলতেই দেখল মণ্ডপে দেবী ওর দিকে বড় বড় চোখে তাকিয়ে আছেন। সে সরে দাঁড়ালো, মনে হলো চোখ ঘুরিয়ে ওকে দেখছেন দেবী। সে কেমন ভয়ে ভয়ে দেয়াল ঘেঁষে দাঁড়ালো, বলল, ঠিক অমলা কমলার মতো বলা। ভয় পেলে সে বইয়ের ভাষায় কথা বলতে চায়, অথবা বড় জেঠিমা যেমন বলেন তেমনভাবে সে বলল, মা দুর্গা, আমার জ্যাঠামশাইকে ভালো করে দাও। গর্জনে দেবীর মুখ চকচক করছে, ধূপের ধোঁয়ায় যেন মুখ নাকের নোলক কাঁপছে। হাতের ত্রিশূল দেবী আরো শক্ত করে চেপে ধরেছেন। মেজ জ্যাঠামশাই একটা গরদের কাপড় পরে সারাক্ষণ চণ্ডীপাঠ করছেন। পুরোহিত ফুল বেলপাতা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছেন। রাশি রাশি ভোগের নৈবেদ্য এবং ফলমূলের গন্ধ।
এখন বলির সময়। ঢাক বাজছে 10টা। মোষটাকে কারা আনতে গেছে মাঠে। দেবীর চোখ যেন ক্রমে লাল হয়ে যাচ্ছে। যে যার মতো মোষ বলি দেখার জন্য জায়গা করে নিচ্ছে। সোনা সেই দেয়ালে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, আর নড়তে পারছে না। তখন সে মানুষটা সহজে 2 কোপে 2টো বাচ্চা পাঁঠা কেটে ফেলল। সে চোখ বুজে ফেলেছে। চোখ খুলতেই দেখল ধরটা এবং পাগুলো তিড়িং তিড়িং করে লাফাচ্ছে। সে বলল, মা, আমি আর পাপ কাজ করব না। সে একটা থামের আড়ালে আছে, দোতলায় চিক ফেলা। বাবুদের পরিজনেরা, দাস দাসী সবাই সে চিকের আড়ালে। ওরা বলি দেখার জন্য চলে এসেছে। অথচ কি যে করবে সোনা, ভয়ে সে নড়তে পারছে না। সারাক্ষণ দেবী তার দিকে অপলক তাকিয়ে আছেন। তুমি কি করেছো সোনা? এটা কি করেছো? এমন বলছে। দেবীর রক্তচক্ষু। এই তবে দেবী মহিমা। সে বলল, আমি কিছু করিনি মা। তেমনি বাতাস বইছে। নকশি কাঁথার মতো ছোট ছোট বরফি কাজ আবার আগের মতো বাতাসে দুলছে, রিন রিন করে বাজছে। জালালি কবুতরটা চুপচাপ একটা ধুতুরা ফুলের মতো কাছের গেলাসে বসে পাঁঠা বলি দেখছে। জায়গা নেই। পাখিটা বেশ জায়গা মতো বসে আছে। সারা মণ্ডপে এবং নিচে, চারপাশের বারান্দায় সর্বত্র লোক, আর দোতলায় চিক ফেলা। অমলা কমলায় ভিড়ের ভিতর পাঁঠা বলি দেখছে না, সোনাকে খুঁজছে। কোথায় যে গেল? এখন কেউ তাকে দেখতে পাবে না। তাকে তার সামনের মানুষজন ঢেকে ফেলেছে। দুর্গা ঠাকুর ওকে দেখতে পাচ্ছেন না। সে চুপি চুপি মাথা নিচু করে ভেগে পড়ার জন্য কিছু মানুষ ঠেলে সিঁড়ির মুখে আসতেই কে তার হাত খপ করে ধরে ফেলল, আর সেই মানুষটা তাকে কাঁধে তুলে দাঁড়িয়ে থাকলো। আর মোষটাকে তখন কারা টেনে টেনে আনছে। ধূপ ধুনোর গন্ধে কেমন নেশা ধরে গেছে। দুর্গা ঠাকুরের মুখ দেখা যাচ্ছে না। ধোঁয়ায় একেবারে সব অস্পষ্ট হয়ে গেছে। কিন্তু মোষটা সব দেখে ফেলেছে। নাকে বড় নোলক দুলছে দুর্গা ঠাকুরের, আর কি অপার মহিমা দু চোখে। মোষটা এবার আরাধনা করছে এমন মুখ তুলে তাকালো। তখনই ঠেলে ঠুলে 20-22 জন লোক মোষটাকে হাড় কাঠে ফেলে দিল। পায়ে দড়ি বাঁধা, গলাটা টেনে জিভ বের করে 4টা মানুষ পায়ের দড়িতে হ্যাঁচকা মারতেই সবল জিভটা হুড়হুড় করে নিচে গাই গরুর মতো পড়ে গেল। জিভ থেকে লালা বের করছে, গ গ শব্দ করছে। এবারে ঘাড়টা চেপে দিতেই শব্দটা বন্ধ হয়ে গেল। কেউ মোষের আর্তনাদ শুনতে পেল না। ঢাক এত জোরে বাজছে আর চারদিকে দালান কোঠা বলে এমন গমগম শব্দ হচ্ছে যে এই বাড়ি ঘর প্রাসাদ, প্রবল প্রতাপান্বিত মোষ আর সোনা দুলছে। সেই রিন রিন শব্দ বাতাসে জল তরঙ্গের মতো কাচের বরফি কাটা নকশাতে। সেই দুর্গা ঠাকুরের মুখ ঝলমল করছে, আর কেবল রক্তপাত হচ্ছে সামনে। পশু বলি হচ্ছে। মেজ জ্যাঠামশাই পশুর মুন্ড নিয়ে মণ্ডপে সাজিয়ে রাখছেন। মাথায় ঘিয়ের ছোট ছোট মাটির প্রদীপ জ্বেলে দেওয়া হচ্ছে। সব শেষে মোষ বলি। বাদ্যি যারা বাজাচ্ছে তারা নেচে নেচে বাজাচ্ছে। হাত তুলে সকলে জয়ধ্বনি করছে। দুর্গা ঠাকুর কি জয়, শ্রী শ্রী চণ্ডী মাতা কি জয়, মা অন্নপূর্ণা কি জয়, আদ্যাশক্তি মহামায়া কি জয়, মা অন্নপূর্ণা কি জয়। রামসুন্দর সে খাড়াটা নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে। প্রতিমার মুখ কাঁপছে, যেন সে এখন মহিষমর্দিনী, এবং এই মহিষের রক্তপানে খড়গ হাতে নিজেই নেচে বেড়াবে। মোষটাকে যারা ঠেলে ঠুলে হাড়ি কাঠে ফেলে দিয়েছিল তারা সবাই মোষটার পিঠে চেপে বসেছে। তাঁবুর খোঁটা পোতার মতো 4 জন লোক চারপাশে দড়ি টেনে রেখেছে। মানুষগুলির চাপে ঘাড়টা লম্বা হয়ে যাচ্ছে মোষের। কালো চামড়া নীল নীল হয়ে যাচ্ছে অথবা ফেটে যাচ্ছে মনে হয়। ক্রমান্বয়ে ঘি মাখানো হচ্ছে গর্দানে। সোনা উঁকি দিয়ে আছে। ওকে কে কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে এখন দেখার সময় নেই। সে চিকের আড়ালে আছে। এ পাশে দাঁড়ালে চিক চোখে পড়ে না। সে এখন অপলকে একবার দেবীর মুখ দেখছে, আর রামসুন্দর যে ধীরে ধীরে এগিয়ে আসছে খড়গ হাতে, এবং এসে দেবীর শ্রীচরণে ভূপাতিত হয়ে, মাগো তুই মা অন্নপূর্ণা, তোর কি করুণা মা বলে হাউ হাউ করে কাঁদছে রামসুন্দর। এসব দেখে সে কাঠ হয়ে যাচ্ছে।
এই যে খড়কুটো দিয়ে তৈরি মাটির প্রতিমা, চিমটি কাটলে রং এবং মাটি উঠে আসবে। এখন তার কি মাহাত্ম্য! করজোড়ে বাবুরা সব দাঁড়িয়ে আছেন, আর পুরোহিত ঘণ্টা বাজাতেই, ফুল বেলপাতা দিতেই রামসুন্দর মোষটার সামনে দাঁড়ালো। এখন মোষটা লেজ গুটিয়ে নিচ্ছে। একটা লোক চুলের বেনির মতো লেজটাকে দুমড়ে ধরে আছে, লেজটা সেজন্য কাঁপছে। তখন রামসুন্দর মা মা বলে চিৎকার করে উঠল, মা, তোর এত লীলা! মা, মা! বলতে বলতে খড়গ উপরে তুলল না বেশি, হাতখানেক উপর থেকে কোপ বসিয়ে দিল। খড়গ সোনার চোখের সামনে দুলে উঠে অদৃশ্য হয়ে গেল। কি যে হয়ে যাচ্ছে! মুন্ড ছিটকে পড়ছে, ধরটা গড়িয়ে পড়ছে, কলসি থেকে জল পড়ার মতো মোষের ঘাড়টা এখন রক্ত ওগলাচ্ছে। মেজ জ্যাঠামশাই সেই মুন্ডটা মাথায় তুলে নিলেন। তিনি যে কত শক্ত মানুষ, দেবীর সামনে তিনি যে কি মহাপাশে আবদ্ধ, এখন যেন সোনা তা টের পাচ্ছে। তিনি মাথায় মুন্ড নিয়ে হাঁটতে থাকলেন। সোনা বস্তুত রামসুন্দর উপরে খড়গ তুলতেই চোখ বুজে ফেলেছিল। সে চোখ খুলতেই দেখল জ্যাঠামশাই মোষের মুন্ড নিয়ে মণ্ডপে যাচ্ছেন। সেই মানুষটা সোনাকে কাঁধ থেকে নামিয়ে এখন মোষের রক্ত ধরার জন্য খুঁড়ি নিয়ে হাড়ি কাঠের নিচে হুমড়ি খেয়ে পড়ল। রক্ত নিয়ে সকলের কপালে ফোঁটা টেনে দিচ্ছে। মা ঈশ্বরী করুণাময়ী, চিমটি কাটলে তোর মা রং মাটি উঠে আসবে, খড় বেরিয়ে পড়বে। তুই মা দেখালি বটে খেলা। সেই পাগল মানুষ এখন এইসব মানুষের উন্মত্ত অবস্থা দেখে হাসতে হাসতে লুটিয়ে পড়ছেন। সোনা ভিড়ের ভিতর জ্যাঠামশাইকে দেখতে পাচ্ছে না, যারা রক্ত কাড়াকাড়ি করে নিয়ে যাচ্ছে কচু পাতায় অথবা কলা পাতায়। যারা খুঁড়ি আনতে ভুলে গেছে, তাদের থেকে সোনা সরে দাঁড়ালো। ওরা কেমন পাগলের মতো হাতে পায়ে রক্ত লাগিয়ে ছুটোছুটি করছে। সে ভয়ে সিঁড়ির মুখে যেখানে পথটা অন্দরের দিকে চলে গেছে, তার এক পাশে একটা থাম। সে থামের আড়ালে দাঁড়িয়ে সব দেখছে। এসব দেখতে দেখতে ওর যে খুব খিদে পেয়েছে ভুলে গেল। নিজেকে বড় একা আর অসহায় লাগছে। মার কথা মনে হলো। কতদিন সে মার পাশে শুচ্ছে না। মার পাশে না শুলে তার ঘুম আসে না। মায়ের শরীরে একটা পা তুলে না দিলে, মাকে পাশ বালিশের মতো ব্যবহার না করলে সোনার ঘুম আসে না। ভিতরে ভিতরে সে এখন মায়ের জন্য কষ্ট পাচ্ছে। মার জন্য না ক্ষুধার জন্য বোঝা যাচ্ছে না, কারণ সোনা এখন থামের আড়ালে দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। সকাল থেকে সে প্রায় কিছুই খায়নি। চোখ মুখ কি যে শুকনো দেখাচ্ছে। সে চারপাশে এত লোক দেখছে, অথচ কিছু বলতে পারছে না। সে আজ মেজ জ্যাঠামশাইকে কিছু বলতে ভয় পাচ্ছে। বড়দা মেজদা ওকে আমল দিচ্ছে না। মোষ বলি হলেই ওরা আবার বাড়ির ছেলেদের সঙ্গে কোথায় অদৃশ্য হয়ে গেছে। এখন রান্নাবাড়িতে 10টা পাঁঠার মাংস রান্না হচ্ছে। মহাপ্রসাদ হলেই পাত পড়বে বড় উঠোনে। সকলে খেতে বসবে। তখন সোনাও দুটো খাবে। সে থামের আড়ালে দাঁড়িয়ে চুপি চুপি রান্নাবাড়ি থেকে কখন খাবারের ডাক আসে সে আশায় দাঁড়িয়ে আছে। এবং তখন কেন জানি মায়ের কথা মনে হলেই তার চোখ ফেটে জল আসছে। সিঁড়িতে তখন দ্রুত নেমে আসছে মনে হলো কেউ। সে পিছন ফিরে দেখল অমলা কমলা। ওরা বলল, সোনা, তুই ফোঁটা দিসনি? সোনা বলল, না। আয় ফোঁটা দিবি বলে অমলা কোথা থেকে একটা খুঁড়ি নিয়ে এলো। জমানো রক্ত। সেই রক্ত থেকে সোনার কপালে ফোঁটা দিয়ে দিল। বলল, এদিনে ফোঁটা না দিলে তুই বড় হবি কি করে? তোর পুণ্য হবে কি করে? কিন্তু সোনা কিছু জবাব দিচ্ছে না। সে অন্ধকার মতো একটা জায়গায় দাঁড়িয়ে আছে। সে কেবল ওদের দেখছে। সেই এক জরির কাজ করা ফ্রক গায়ে, হাতে ছোট্ট দামি ঘড়ি এবং বালা, সরু আঙুলে হীরের আংটি, ববকাট চুলে সাদা রিবন বাঁধা, গায়ে পদ্মফুলের মতো সুবাস। সেই আবছা অস্পষ্ট জায়গাটিতেও অমলা ধরতে পারল সোনা কাঁদছিল। সে বলল, কি রে, তোকে আমরা সেই সকাল থেকে খুঁজছি, তুই ছিলি কোথায়? সোনা চুপচাপ দাঁড়িয়ে আছে। কমলা বলল, চল, ছোট কাকিমা তোকে ডাকছে। সোনা বলল, মোষ বলি আমি কোনো কালে দেখিনি। অমলা বলল, সোনা, তুই দাঁড়িয়ে কাঁদছিলি?
যা, আমি কাঁদবো কেন? তুই ঠিক কেঁদেছিস, আমি সব দেখেছি। সোনা ধরা পড়ে গেছে ভাবতেই বলল, ফোঁটা দিলে আমার আর কোনো পাপ থাকবে না। না, বলেই অমলা সোনার কাঁধে হাত দিয়ে বলল, এদিকে আয়। সে সোনাকে একটু ভিতরের দিকে নিয়ে গেল। বলল, কিরে, কাউকে বলিসনি তো? না। তুই আমাকে পিসি ডাকতে পারিস না? আমি তো তোর চেয়ে কত বড়। পিসি ডাকতে আমার লজ্জা লাগে অমলা। তবু তুই আমাকে পিসি ডাকবি, মান্য করবি, কেমন? সোনা জবাব দিল না। আজ আসবি সন্ধ্যার পর ছাদে। ধ্যাত, বলেই সে দৌড়ে পালিয়ে গেল। আর সেই নাট মন্দিরে এখন কাটা মোষ পড়ে। মণ্ডপে 10টা পাঁঠার মাথা, মাঝখানে মোষের মাথা, মাথায় প্রদীপ। প্রদীপ জ্বলতে জ্বলতে কোনোটা নিভে গেছে। সবকটা মাথার চোখ এখন দেবীর দিকে তাকিয়ে আছে। এখন ভিড়টা নেই, একটু রক্ত হাঁড়িকাঠে পড়ে নেই, ধুয়ে মুছে নিয়ে গেছে। সোনা সোজা দিঘির পাড়ে চলে এলো। রোদ উঠেছে খুব। শরতের বৃষ্টি সকালে হয়ে গেছে। সব কিছু তাজা, ঘাস, ফুল, পাখি সব। তবু কেন জানি সোনার কিছু ভালো লাগছে না। সে তখন দেখল পাগল জ্যাঠামশাই ময়ূরের ঘরটাতে বসে রয়েছেন। উত্তরের আকাশে একটা কালো মেঘ। সেই মেঘ দেখে ময়ূর পেখম মেলেছে। পাগল জ্যাঠামশাই সেই ময়ূরের পেখম দেখতে দেখতে কেমন তন্ময় হয়ে গেছেন। সোনা ডাকল, জ্যাঠামশাই। মনীন্দ্রনাথ যেন ধরা পড়ে গেছেন, এমনভাবে তাকালেন, কেমন অপরাধী মুখ। সোনা সেসব লক্ষ্য করল না, শুধু চুপি চুপি বলল, চলেন বাড়ি যাই গিয়া। ওর যে আর ভালো লাগছে না এমন কথা বলল না। কিন্তু মনীন্দ্রনাথ যেন ধরতে পেরেছেন সোনা কিছু খায়নি এখনো পর্যন্ত। ওর ক্ষুধায় চোখ মুখ কোথায় ঢুকে গেছে। তাড়াতাড়ি উঠে পড়লেন তিনি এবং সোনাকে নিয়ে সোজা রান্নাবাড়িতে ঢুকে কোনো দিকে আর তাকালেন না। 2টো কলা পাতা নিজেই নিয়ে এলেন, মাটির গ্লাসে জল রাখলেন, তারপর বারান্দা পার হয়ে ঠাকুরকে হাত তুলে ইশারা করলেন। নকুল বুঝতে পারছে এ পাগল মানুষ তার নাবালক ভাইপোটিকে খেতে দিতে বলছেন। মহাপ্রসাদ এখনো নামেনি। বড় উঠোনে লম্বা পাত পড়ছে, সেখানে সে উঠে যেতে বলতে পারত, কিন্তু তিনি যখন এসেছেন তখন কার সাধ্য না দেয়। নকুল নিজেই ওকে ভাত বেড়ে দিল। পাগল মানুষ নিবিষ্ট মনে ভাত মেখে সোনাকে বড় বড় গ্রাসে খাওয়াতে লাগলেন। জল খেতে দিচ্ছেন, নুন মেখে দিচ্ছেন। যেমনটি করলে সোনার খেতে ভালো লাগবে তেমনটি করছেন। অথচ সোনা খেতে পারল না, কারণ আসার সময় সে মণ্ডপের সামনে কাটা মোষটাকে পড়ে থাকতে দেখেছে। এমন কুৎসিত দৃশ্য, আর এই পাঁঠার মাংস, ওর যেন কেমন ভেতর থেকে ওক উঠে আসছিল।